বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার সহপাঠী বন্ধুরা এবং অন্যান্য উপস্থিতি সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিচয়টা আমি আরেকবার দিই। আমি রিয়াদ রহমান লিখিত এই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং এবছর এসএসসি পরীক্ষার্থী। এই 5 বছর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই স্কুলে শিক্ষা গ্রহণের পর স্কুলের ঘিরে তৈরি হয়েছে আমার হাজার হাজার স্মৃতি। এর মধ্যে সবগুলো স্মৃতি আসলে এখানে বলে সবার সাথে শেয়ার করা সম্ভব নয়। দু একটা স্মৃতি তাও আমি শেয়ার করার চেষ্টা করছি। আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। তখন রেগুলার আমি ক্লাস করতাম এবং ক্লাসের পূর্বে সবাই অ্যাসেম্বলি হতো। তো এমন একটা দিন অ্যাসেম্বলি করতে গিয়েছি এবং সেদিন অনেক রোদ এবং গা পুড়ে যাচ্ছিল একরকম। তো আমি চিন্তা করলাম যে কিভাবে এই রোদ থেকে বাঁচা যায়। আমি একটু খেয়াল করলাম অ্যাসেম্বলির সামনে যারা বিভিন্ন লোক থাকে, যারা কমান্ডার থাকে, যারা পুরাতে লোক করে তারা থাকে, জাতীয় সঙ্গীতের লোক থাকে, আমি দেখলাম তাদের মাথার উপর ছায়া। কারণটা কি? দেখলাম পাশে একটা গাছ থেকে ছায়া করছে তাদের মাথার উপর। তো আমি মনে মনে আসলো আমার গাছে, আমি শুনছি ওইখানে দাঁড়ায় আমার গায়ে রোদ লাগবে না, ছায়া লাগবে, তাহলে চলে গেলাম সামনে। কিন্তু আমার কিন্তু কোনো কাজ নেই, আমি পুরো আত্মরক্ষা করবো না, জাতীয় সঙ্গীত গাইবো না, জাস্ট এমনি যে দাঁড়ালাম। সাইদুল হোসেন আমাকে নিষেধ করলেন না। তো এইভাবে কয়েকদিন দাঁড়ানোর পরে একদিন যে ভাইয়া কোরআন তেলাওয়াত করতো সে স্কুলে আসে নাই। সাইদুল হোসেন ভাইকে ঘোষণা দিলেন যে কোরআন তেলাওয়াত করবে সে সামনে চলে আসো। আমি পাশেই দাঁড়ানো। আমি সাইদুল স্যারকে যাই বললাম, স্যার আমি কোরআন তেলাওয়াত করতে চাই। সাইদুল স্যার বললেন আচ্ছা করো। তারপর কোরআন তেলাওয়াত করলাম, অন্ততটা ভালো হয়নি। এরপর আবার কিছুদিন ওই অ্যাসেম্বলির সামনে দাঁড়িয়ে থাকলাম এমনি। তারপরে যে জাতীয় ধ্বনি দিল, একদিন সে এখানে স্কুলে আসেনি। আমি সাইদুল স্যারকে গিয়ে আবার বললাম যে স্যার আমি জাতীয় ধ্বনি দিতে চাই। জাতীয় ধ্বনি দেওয়ার বিষয়টা আসলে অনেক ইজি। তোমরা জানো কিনা আমি একটা বলি, জাতীয় ধ্বনি দেওয়ার বিষয়টা হচ্ছে তোমাকে জাস্ট হাত উপর করতে হবে, কয়েকবার তুমি বলতে হবে বাংলাদেশ স্বাধীনতা চিরচির হোক, এভাবে 3 বার করতে হয়। তো এই জিনিসটা বললাম, ভালোই হলো মোটামুটি। তো এভাবে কোনোদিন কোরআন তেলাওয়াত করে, কোনোদিন জাতীয় ধ্বনি দেয়, কোনোদিন একদিন দাঁড়িয়ে থেকে ষষ্ঠ শ্রেণীতে কেটে গেল। উঠলাম সপ্তম শ্রেণীতে। ওঠার পরে যে ভাই অ্যাসেম্বলিতে কমান্ড দিত সেই স্কুল পরিবর্তন করলো, জজ থেকে বিদ্যাপীঠে চলে গেল। কমান্ডার বিষয়টা সম্বন্ধে একটু বলি যে বলে সবে সমাজ প্রদর্শন করবে এই কথাগুলো যে বলে সে হচ্ছে অ্যাসেম্বলির কমান্ডার। তো কমান্ডিত যে ভাইয়া সে হচ্ছে স্কুল পরিবর্তন করলো, বিদ্যাপীঠে চলে গেল। এখন কমান্ডার স্থান ফাঁকা। কমান্ডার স্থানে আসলো আমার এক বন্ধু, আমার এক সহপাঠী। তখন আমি রেগুলার ওই অ্যাসেম্বলিতে কমান্ডারের পাশে দাঁড়িয়ে জাতীয় ধ্বনি দিতাম। তো এইভাবে কিছুদিন হলো। তারপরে এক মেঘলা দিন আমার ওই কমান্ডার বন্ধু স্কুলে আসছে। এখন আমি দাঁড়ানো, আমার পাশে কয়েকজন দাঁড়ানো, তারপর আন্দোলন করবে, কবিতা পাঠ করবে। আর আমার পাশে সাইদুল স্যার দাঁড়ানো, তার পাশে হেডম্যান দাঁড়ানো। হেডম্যান সাইদুল স্যারের এই পাশে আসে। আসার পরে সাইদুল স্যারের হাতে মাইক্রোফোন ছিল, মাইক্রোফোনটা তার হাত থেকে নিলেন, আমার থেকে বাড়িয়ে দিলেন। আমি তার হাত থেকে মাইক্রোফোনটা নিলাম। নেওয়ার পরে হেডম্যান বললেন নে শুরু কর। আমি বললাম যে না, আমি তো কোনোদিন কমান্ড দিই না, আমি তো পারবো না। তারপরে ম্যাম বললেন না তুই পারবি, হবে, শুরু কর। বিসমিল্লাহ বলে শুরু করলাম। প্রথমে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু তারপরে ঠিক হয়ে গেছে। তো ভালোভাবেই আসলে সম্পূর্ণভাবে সফল হলাম আর কি। তো এইভাবে কয়েকদিন অ্যাসেম্বলির কমান্ড দেওয়ার পর করোনা আসলো, তারপরে স্কুল বন্ধ হয়ে গেল। তারপরে অ্যাসেম্বলি এভাবে করছিলাম, আমার দায়িত্বটা পাওয়া হয়নি। তো যাই হোক, এই ঘটনাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন ছাত্রর জীবনে আসলে একজন শিক্ষকের কত বড় অবদান থাকতে পারে। কারণ একটা জিনিস খেয়াল করো, সেদিন যদি হেডম্যান আমাকে ওই জিনিসটা না বলতেন যে নেই শুরু কর, হবে তুই পারবি, এই কথা যদি না বলতেন, তাহলে হয়তো যে এত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য যে সাহসটা দরকার, যে আসলে সাহস মনোবল দরকার হয়, সেটা হয়তো কোনোদিন অর্জন করতে পারতাম না। এমনকি এখন এত অতিথি এবং তোমাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারতাম না।
তো এটাই প্রমাণ করে যে একজন ক্ষুদ্র শিক্ষার্থীর জীবনে একজন শিক্ষকের কত বড় গুণা থাকতে পারে। এবং আমি বিশ্বাস করি যে এখানে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ এবং এখানে যারা অতিথিরা আছে সবার জীবনে তাদের শিক্ষকের জন্য বড় বড় অবদান রয়েছে। যাই হোক, আরেকটা মজার ঘটনা শেয়ার করি। আমি যখন দশম শ্রেণীর ছাত্র, অর্থাৎ কিছুদিন আগের কথা, আমি এই নতুন বিল্ডিং যেটা তিনতলা, ওর পাশে যে দোতলা বিল্ডিং আছে ওইটা হচ্ছে দোতলাতে উঠেছি, সিঁড়ি দিয়ে উঠেছি। একটা ছেলে নামতেছে পড়তে, সেকেন্ড কে এসে পড়ে গেল। তো সে আমাকে বললো ভাইয়া, আমি দাঁড়ালাম বলছে কি, আমাকে বললো আপনি 9 বার্ষিক পরীক্ষায় সব সাবজেক্টে পাস করছিলেন? আমি তো মনে মনে হাসলাম, তারপরে বললাম হ্যাঁ করছিলাম। তারপরে ও চলে গেল, আমিও চলে গেলাম। এটা আসলে সবার কাছে মজা নাও লাগতে পারে, তবে আমার কাছে একটু মজা লেগেছে বলে উল্লেখ করছি। আচ্ছা, এবার এখানে যারা আমার ছোট ভাই বোনেরা আছো, এই স্কুলের বহু শিক্ষার্থীরা আছো, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমরা মন দিয়ে লেখাপড়া করবা, এটা তোমরা সবাই জানো। তারপরে বললাম এর পাশাপাশি স্কুলের যে কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, যেমন ধরো এটা হতে পারে কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, উদ্ভাবন মেলা, এই যে বিজ্ঞান অনুষ্ঠানগুলোতে উপস্থাপনা করা, ডিসপ্লে করা, স্কাউটিং করা, সৃজনশীল ইনফরমেশন, জাতীয় শিক্ষা সংক্রান্ত প্রতিযোগিতা, এগুলোতে একটু অংশগ্রহণ করার চেষ্টা করো। কারণ আমার মনে হয় যে এগুলোকে বাকি রেখে একজন শিক্ষার্থী আসলে প্রকৃত একজন শিক্ষার্থী হতে পারে না। এবং এর পাশাপাশি তুমি বিভিন্ন মানুষের সাথে কোর্স ফিল করতে পারবা, এর মাধ্যমে তোমার জ্ঞান এবং দক্ষতাকে বিকশিত করার সুযোগ পাবা। ধরো তুমি পাশে প্রথম হলে, এখন তুমি রাজবাড়ি যাবা, রাজবাড়িতে প্রথম হলে, এখন তুমি ঢাকায় যাবা, বিভাগে প্রথম হলে তুমি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবা। এই যে তুমি ধরো অংশগ্রহণ করলে, এখন পুরস্কার পাইলে না, তাহলে কিন্তু থামাই দিবা না। আমি যখন প্রথমে অংশগ্রহণ করি আমি কিন্তু পুরস্কার পাইনি, এরকম দ্বিতীয় বা তৃতীয়বার যখন অংশগ্রহণ করেছি তখন পেয়েছি। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা। আরেকটা ছোট্ট ঘটনা শেয়ার করি, এটা আমার সাথে প্রায় ঘটে। ধরো আমি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি, হেঁটে, ওপরে একটু চুপ করো। ধরো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, উল্টো দেখছি না আমার কোনো ছোট ভাই অথবা ছোট বোন আসছে। সে হতে পারে জর্জ স্কুলের, হতে পারে বিদ্যাপীঠের, অথবা অন্য স্কুলের। তো আমি যখন কাছাকাছি আসি তখন সে আমাকে বলে যে ভাই দীপ্ত ভাইয়া কেমন আছো, সুন্দর করে বলে। আমি বলি ভালো আছি, তুমি ভালো আছো? ও বলে ভালো আছে, তাই ওই চলে যায়, আমিও চলে যাই। কিন্তু আমি কিন্তু ওকে চিনি নাই, অথবা কোথাও দেখছি কিন্তু নাম মনে করতেছে না, হয়তো নাম জানি ভালোভাবে চিনি না, কি মানুষের পরিচিত কেউ এরকম বলে ফেলে। তো যখন আমি তাকে চিনতে পারি না বা চিনতে ব্যর্থ হই, তখন আসলে আমার কাছে খুবই খারাপ লাগে যে ও আমাকে এত সুন্দর করে বললো, বাট আমি তাকে চিনতেইছি না, তার নামটাই মনে করতেছে না আমার। তো এই জিনিসগুলো আসলে আমারই ব্যর্থতা। কারণ একজন বড় ভাই হিসেবে ছোট ভাই বোনদের সাথে যেভাবে মেশা উচিত, তাদের সমস্যা বিপদ আপদে যতটা এগিয়ে আসা উচিত, সেটা হয়তো সেভাবে আসতে পারেনি। এর জন্য আমি অবশ্যই অনুতপ্ত। এবং তোমাদের যারা ছোট বোন আছো, ছোট ভাই আছো, তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে তোমরা যদি কখনো কোনো সমস্যায় পড়ো কিংবা কোনো দ্বিধায় থাকো, তাহলে আমাদের কাছে সমস্যাটা বলতে পারো যে ভাই আমরা এই সমস্যা এইভাবে ক্লিয়ার করবো। ধরো একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো বিজ্ঞান মেলাতে তোমাদের ডাক পড়ছে যে বিজ্ঞান মেলায় যাওয়া। এখন তুমি আমার কাছে প্রশ্ন করতে পারো যে ভাইয়া বিজ্ঞান মেলাতে যাবো, কি প্রজেক্ট বানাই নিয়ে যাবো, বা তারা প্রজেক্ট নিয়ে গেলে তারা কি প্রশ্ন করবে, তারা কিভাবে আমাদের বিচার করবে, এই জিনিসগুলো জানতে পারো। সে একটা জাস্ট উদাহরণ দিলাম আর কি। সেই ধরনের সমস্যাগুলো আমাদের সাথে আলোচনা করতে পারো। আর আমাদের মাঝে মধ্যে খোঁজখবর নিও, ভুলে যেও না, আমরা তোমাদের মনে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর যারা আমাদের সহপাঠী ও বন্ধুরা আছে এখানে, তাদের উদ্দেশ্যে বলছি ভাই থাক। দীর্ঘ 5টি বছর তোমাদের সাথে আসলে ক্লাস করেছি, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। হয়তো ক্লাসরুমে ক্লাস করা হয়েছে, অনেকের সাথে হয়তো এক বেঞ্চে বসে গল্প করেছি, অনেক খেলাধুলাও করেছি। তো এখন তো আমরা স্কুল জীবন শেষ, এসএসসির পর আমরা বিভিন্ন কলেজে ভর্তি হবো। হয়তো দুজন বন্ধু দুটা শহরে দুটা বিভিন্ন স্কুলে ভর্তি হলাম। আমাদের কিন্তু সরাসরি দেখা হওয়ার সুযোগটা সেরকম থাকবে না, সরাসরি কথা বলার মধ্যে যে তৃপ্তি সেটা আমরা পাবো না। তো যে তৃপ্তি সেটা আমরা পাবো না। সো আমরা একটু ট্রাই করবো যে 1 মাস পরে হোক, 40 দিন পরে হোক, যখন একটু দেখা হয় আমাদের, আমরা যেন একটু মন খুলে কথা বলি, একটু ভালোভাবে একটা খোঁজ খবরটা নেই।
ঠিক আছে, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আর বিশেষভাবে বলি যে যদি কেউ কোনো বিপদে পড়ে বা কারোর সাথে কোনো সাহায্য দরকার হয়, তখন যেন আমরা সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, একটু এগিয়ে আসি, এই জিনিসটা একটু খেয়াল রাখবো। একদম শেষের দিকে আমি আসলে আমাদের সহপাঠী আছে, শিক্ষক মন্ডলী আছে, যারা মূল শিক্ষার্থী আছে, সবার কাছ থেকে আমি এই দীর্ঘ 5 বছরে তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, অনেক ভুল ত্রুটি করেছি, অনেক তোমাদের মনে কষ্ট দিয়েছি হয়তো, তো তোমরা সেগুলোকে আমি ক্ষমা করে দিও এবং আমার জন্য দোয়া করো, আমি যেন সফল মানুষ হতে পারি, আদর্শ মানুষ হতে পারি এবং সামনে এসএসসি পরীক্ষার জন্য ভালো ফলাফল অর্জন করতে পারি। তো পরিশেষে এই জর্জ স্কুলের এসএসসি পরীক্ষার্থী যারা আছে, অর্থাৎ এসএসসি 2024, সবার পক্ষ থেকে, সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমাদের শিক্ষক মন্ডলীর কাছে আমি ক্ষমা এবং দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।